বেশ কিছু সময় পর নীরব রুম থেকে বের হয়ে আসে। ফারিস ওর কাছে যায়। নীরব বলে, এমপি স্যার, আপনি টেনশন করবেন না, আধার ঠিক আছে। আসলে গুলি ওর হাতে লেগেছে, তাই বেঁচে গেছে, না হলে সমস্যা হতো। ফারিস একটু টেনশন মুক্ত হয়। আধারকে গাড়ি করে বড় একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাড়ির সবাই এসেছে ওকে দেখতে। বড়াব্বু অনেক টেনশন করছে, আসলে নিজের মেয়ে তাই। আধারের মাথার কাছে ফারিস বসে আছে। মেয়েটি কত ভালো, 6 মাস পরে চলে যাবে সেটা জানে, তারপরও আমার জন্য জীবন দিতে গেছে। তাহলে কি আমার একবার সুযোগ দেওয়া দরকার ওকে? ফারিস দেখে আধারের জ্ঞান ফিরেছে। আধার, আপনার জ্ঞান ফিরেছে, কেমন আছেন আপনি? আধার খুব আস্তে করে নিজের চোখ খুলে দেখে ফারিস পাশে বসে রয়েছে। ওকে দেখে একটা শান্তি লাগছে। আধার বলে, আপনি ঠিক আছেন ফারিস? কিছু হয় নাই আপনার? ফারিস একটু হাসি দিয়ে, মেয়েটা এই অবস্থায় ওর কথা টেনশন করছে। ফারিস বলে, কিছু হয় নাই আমার, আর আপনি থাকতে কি হবে? কিন্তু এইসব কেন করতে গেলেন? যদি কিছু হয়ে যেত? আপনাকে এর উত্তর আগেও দিয়েছি, 6 মাসের হলেও আপনি আমার হাজবেন্ড, আপনাকে বাঁচানো আমার দায়িত্ব। আর আমি মারা গেলে কেউ কাঁদবে না, কিন্তু আপনি মারা গেলে কাঁদতে বাকি থাকবে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ফারিস একটু শুনে আধারের কথা, যদিও কথা হাসির ছলে বলেছে, কিন্তু হয়তো কথার ভেতরে একটু চাপা কষ্ট আছে। আপনি সত্যি অনেক ভালো মেয়ে আধার, তবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে হবে, বাড়ি ফিরতে হবে। বড় আব্বু তখন রুমে আসে, দেখে আধারের জ্ঞান ফিরেছে, তাই খুশি হয়ে যায়। আধার মা, তোর জ্ঞান ফিরেছে। ওরা দুজনে পিছন ফিরে তাকিয়ে দেখে বড় আব্বু এসেছে। ফারিস ওদের কথা বলতে দিয়ে বাহিরে চলে যায়, কারণ বাবা মেয়ের মধ্যে যে থাকতে নাই। বড় আব্বু একটু কাছে আসে আধারের মাথায় হাত রাখে। তোর কিছু হয়ে গেলে এই বুড়ো লোককে কে দেখবে? তোর কি তোর মায়ের মতো দূরে চলে যেতে ইচ্ছা করে? আধার খুব ভালো করে পাশে থাকা মানুষের দিকে তাকিয়ে থাকে। ওনার মুখ দেখে মনে হচ্ছে খুব টেনশন করেছে। আধার বলে, আমার মায়ের থেকে দূরে থাকা সেটা আপনার ভুলের জন্য হয়েছে, আর আমি চাই আপনার থেকে দূরে থাকতে, কারণ আপনি আমার মায়ের খুনি। দূরে যদি চলে যেতে চাই, তাকে ধরে রাখা যায় না। তবে তোর মায়ের খুনি আমি না, কিন্তু আমাদের সম্পর্কের খুনি আমি। আর এই খুনের শাস্তি এত বছর পেয়েছি, আর তোকে হারিয়ে সেই খুনের শাস্তি আরও পেতে পারবো না। আধার কিছু বলে না, সত্যি ঘটনা সে জানে না, তাই চুপ করে থাকে। বরাবর কিছু কথা বলে চলে যায়। আধারের রেস্ট করা দরকার। গুন্ডারা গ্রাম থেকে পালিয়ে শহরে এসেছে। তারা অপরিচিত লোককে ফোন করে, হ্যালো স্যার, আসলে একটা ঝামেলা হয়ে গেছে। অপরিচিত লোক রাগে ফেটে পড়ে, তোমাদের দিয়ে কোনো কাজ হবে না, আর এখন ফারিসে থেকে তোমাদের বাঁচতে হবে। ওকে তোমরা চিনতে পারলেও ও শান্ত থাকে, কিন্তু হিংস্র হলে কত খারাপ সেটা জানে না। স্যার, সব ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে মেয়েটা এসে বাঁচিয়ে নেয়, কি করব? হুম, বুঝতে পারছি এখন। ফারিসকে সামনে থেকে আঘাত করতে হবে। আর আধার, ওর সাথে একটা পুরনো হিসাব রয়েছে, সেটা শেষ করতে হবে। ওর মায়ের সাথে যা করা হয়েছে, ওর সাথে তাই করতে হবে। ঠিক আছে স্যার, আপনি যা ভালো মনে করেন তাই করেন, আর আমরা কয়েকদিনের জন্য লুকিয়ে থাকব। ফারিস আর আধার, তোমাদের জীবনে এখন নতুন ঝড় আসবে, যেটা সামলাতে পারবে না তুমি। যেভাবে নিলয় চৌধুরীর সংসার নষ্ট করেছি আমরা, সেভাবে তোমাদের সংসার নষ্ট করব। অপেক্ষা করো, আমি আসছি। আধারকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হলো। এখনও সে অনেক অসুস্থ, কিন্তু হাসপাতালে থাকা তার জন্য নিরাপত্তার জায়গা না। আধারকে নিয়ে এসেছে বাড়ির ভিতর, কিন্তু এতগুলো সিঁড়ি দিয়ে ওকে ওপরে কে তুলবে? আধার বলে, আচ্ছা, সিঁড়ি দিয়ে ওপরে কেমন করে উঠব? আমাদের রুম ওপরে রয়েছে। ফারিস একটু টেনশন করে, এতগুলো সিঁড়ি দিয়ে যদি আধার একা ওপরে ওঠে, তাহলে ওর হাতের সমস্যা হতে পারে। সেখানে তুলি রয়েছে, ওর মাথায় একটা বুদ্ধি আছে। তুলি বলে, ভাইয়া, তুমি একটা কাজ করো, আধারকে কোলা তুলে তুমি ওপরে নিয়ে যাও। ফারিস আর আধার দুজনে তুলির দিকে তাকিয়ে থাকে। ফারিস ওকে কোলে তুলবে, সেটা কখনো সম্ভব না। ফারিস ওকে টাচ করতে চায় না। আধার বলে, আরে, কোলে তুলে নিয়ে যাওয়ার কোনো দরকার নাই, আমি একাই যেতে পারবো। আর এখানে পরিবারের বড় মানুষ রয়েছে, তাদের সামনে কোলে তুলে বিষয়টা অনেক লজ্জার হবে। আধার একা ওপরে ওঠার চেষ্টা করে, কিন্তু হাতে ব্যথার কারণে যখন পড়ে যেতে থাকে, তখন ফারিস ওকে ধরে ফেলে। ফারিস বলে, সবসময় সব কাজ একা করার চেষ্টা কেন করেন? আমি আছি আপনার সাথে।
আধারকে অবাক করে দিয়ে ফারিসুকে কোলে তুলে নেয়। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে থাকে। আধার শুধু তাকিয়ে থাকে, সত্যি কি ফারিস ওর সাথে থাকবে, নাকি 6 মাস পর ছেড়ে দিবে। ফারিসকে বিছানায় নামিয়ে দেয় আর একটা বালিশ দেয় ওর মাথার নিচে। ফারিস বলে, আপনি এখন রেস্ট নেন, আর জরিনা খালা একটু পর ফল আনবে, সেটা খেতে হবে তাড়াতাড়ি, সুস্থ হয়ে যাবেন তাহলে। আধার বালিশে মাথা ঠেকিয়ে বলে, কিন্তু আমি চাই যাতে কখনো সুস্থ না হই। আমি সবসময় এমন অসুস্থ থাকি। ফারিস একটু অবাক হয়ে বলে, জিজ্ঞেস করে, সবাই সুস্থ হতে চায়, আর আপনি অসুস্থ থাকতে চান কেন? কারণ আমি চাই আপনি আমার যত্ন করেন, কেয়ার করেন, সেটা শুধু অসুস্থ হলে। কিন্তু ভালো থাকলে এত কেয়ার করেন না। তাই আমি সারা জীবন অসুস্থই থাকতে চাই। তাহলে আপনি সারা জীবন আমার কাছে থাকবেন। ফারিস একটু হাসি দেয়। এই মেয়েটি সত্যি অনেক বাচ্চা। তবে বিয়ে যখন হয়ে গেছে, তাহলে এই রিলেশনকে একবার সুযোগ দিতে চায়। কিন্তু এখন আধারের সুস্থ হয়ে ওঠা খুব জরুরি। অসুস্থ থাকতে ইচ্ছা করবে আপনার, কারণ পড়াশোনা করতে হবে না তো। পরীক্ষায় ফেল করবেন, তখন সবার সামনে আমার মান সম্মান চলে যাবে। এরকম একটা খারাপ রেজাল্ট করা মেয়ের সাথে আমি থাকতে পারবো না। আধার রেগে যায়। কি সুন্দর একটু রোমান্টিক কথা বলছে, আর উনি পড়াশোনা নিয়ে খোঁটা দিলেন। আমি পরীক্ষায় ফেল করব, এ কথা কি করে বললেন উনি? আধার রাগী স্বরে বলে, শুনুন মিস্টার ফারিস ফারহান চৌধুরী, আমি পড়াশোনায় ছোটবেলা থেকেই খুব ভালো, জীবনে কখনো সেকেন্ড হই নাই। আর আপনার মনে হয় পরীক্ষায় আমি ফেল করব? সাহস কি করে হয় এই কথা বলার? ফারিস নিজের হাসি চেপে রেখে বলে, সত্যি কথা বললে সবসময় খারাপ লাগে। আর আপনি পড়াশোনায় কত ভালো সেটা দেখা যাবে। পরীক্ষা আছে, তখন দেখব আপনি ফার্স্ট হন না ফেল করেন। আপনার মনে হয় আমি ফার্স্ট হতে পারবো না? শুনুন, যদি ভালো রেজাল্ট না করতাম, তাহলে মেডিকেলের চান্স কি করে পেতাম? মেডিকেলের চান্স পেয়ে গেলে কেউ ডাক্তার হয়ে যায় না। আগে ডাক্তার হন, তারপর বুঝতে পারবো আপনি ভালো ছাত্রী। না হলে কে জানে, আপনি চুরি করে পাশ করেছেন হয়তো। আধারের এবার অনেক রাগ হলো। শুনুন, আমি চুরি করে পাশ করি নাই। আর মেডিকেলে পড়তে চুরি করতে হয় না, যোগ্যতা লাগে। ভোট চুরি করে পাশ করা আপনাদের মতো এমপিরা করে, আমি না। আপনার মনে হয় আমি ভোট চুরি করেছি? সবাই আমাকে ভালোবেসেই ভোট দিয়েছে। আধার মুখে ভেঙচি কেটে বলে, নির্বাচন আসলেই দেখা যাবে কে চুরি করেছে, কে চুরি করে নাই। আর আপনিও আমার পরীক্ষার মধ্যে দেখে নেবেন আমি চুরি করি না। ফারিস আর আধারের কথার মধ্যে হঠাৎ করে ওর ফোন বেজে উঠেছে। ফারিস ফোন হাতে নিয়ে দেখে ফাহিম কল করেছে। সে কথা বলতে ব্যালকনিতে চলে যায়। হ্যালো ফাহিম, গুন্ডাদের ধরতে পারলি? ধরতে পেরেছি। ওকে আমাদের আস্থানায় নিয়ে এসেছি, তুই চলে আয়। ফারিসের নিজের রাগ নিয়ন্ত্রণ করে, তুই ওকে একটু সাইজ করতে থাক, আমি আসছি। এতদিন শুধু এমপি হিসেবে ফারিস ফারহান চৌধুরীর ভালো রূপ দেখে, এবার দেখবে ভয়ঙ্কর রূপ। যেই হাত দিয়ে ফারিস ফারহান চৌধুরীর বউকে গুলি করেছে, সেই হাত টুকরো টুকরো না করলে শান্তি হবে না আমার। আধার বিছানায় শুয়ে রয়েছে। ফারিসের কথা শুনে অনেক রাগ হয়েছে ওর। হঠাৎ দেখে ফারিস ব্যালকনি থেকে বের হয়ে বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আধার বলে, আপনি কোথায় যান এখন? কে ফোন করেছে? ফারিসের শরীরে অনেক রাগ, কিন্তু নিজের রাগ নিয়ন্ত্রণ করে, কারণ আধার ভয় পেয়ে যাবে। একটু হাসি দিয়ে বলে, আসলে আমার বন্ধুর কাছের মানুষ মারা গেছে, তাকে আমি কবর দিতে যাচ্ছি। ও, তাই কি করে মারা গেছে? ফারিস ঘড়ি পড়তে পড়তে বলে, আসলে কে ওদের খুন করেছে খুব খারাপভাবে মেরেছে। শরীরের সব জায়গা টুকরো টুকরো করে কেটে ফেলেছে। হয়তো পুরনো শত্রু ছিল, তাকে কবর দিতে যাচ্ছি। আধার ভয় পেয়ে যায়। সত্যি এইভাবে কেউ মারে? খুব ভয় করছে আমার। ভয় পেতে হবে না, আপনি আমাকে সব বিপদ থেকে সেভ করেছেন। এখন আমার দায়িত্ব, আমি থাকতে আপনাকে কেউ কিছু করতে পারবে না, টেনশন করবেন না। ফারিস রুম থেকে বের হয়ে যায়। আধার একটু ঘুমিয়ে পড়ে। ফারিস গাড়ি করে আস্তানায় যায়। সব গুন্ডাদের বেঁধে রাখা হয়েছে। ফারিস ওদের কাছে যায়। দেখ, আমার রাগ কতটা, সেটা তোদের দেখাতে চায় না। তাই খুব ভালো করে বল, কে তোদের আমার উপর গুলি চালাতে বলেছে? আমরা কিছু বলবো না। ফারিস হাসি দিয়ে ফাহিমকে বলে, ফাহিম, তোকে বলেছি ওদের একটু সাইজ করতে রাখতে, কিন্তু তুই কিছুই করলি না। দেখ, কত সুন্দর করে জিজ্ঞেস করলাম, কিন্তু কিছু বলে না। এখন যদি আমার রাগ উঠে যায়, তাহলে কি আমার দোষ? ফাহিম বলে, কি করব আমি? দেখ,
মেরে কি অবস্থা করেছি, কিন্তু কিচ্ছু বলছে না। এখন তুই কি করবি কর ওদের সাথে। ফারিস এবার রাগ উঠে যায়। সে পাশে থাকা একটা ছুরি হাতে নিয়ে গুন্ডার হাতে গেঁথে দেয়। সাথে একটা লোক চিৎকার করে ওঠে, কি কেমন লাগে? তোদের কত বড় সাহস! ফারিস ফারহান চৌধুরীর বউকে তোরা গুলি করলি? আমি সবসময় শান্ত থাকি বলে খুব ভালো মানুষ আমি। চৌধুরী বাড়ির ছেলে আমি। আগে যদি কেউ এই বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে দিয়ে হেঁটে যেত তাহলে তার পা কেটে দেওয়া হতো। আর তোরা সেই বাড়ির বউকে গুলি করলি, সাহস কি করে হয়? আহ, দয়া করে ছেড়ে দেন। সত্যি কথা বলছি, আসলে একটা লোক আপনাকে মারার জন্য অনেক টাকা দিয়েছে, তাই আমরা এই কাজ করেছি। আমাদের বুঝতে পারি নাই। ফারিস ছুরির মধ্যে একটু চাপ দেয়। কে মারতে বলেছে তোদের? নাম বল। কেমন দেখতে সে? আমরা তার মুখ দেখি নাই, শুধু আওয়াজ শুনেছি। এর চেয়ে বেশি কিছু জানি না আমরা। ফারিস বুঝতে পারে এরা সত্যি কিছু জানে না। ফাহিমুদের হাত আর জিহ্বা কেটে ফেল, যাতে কখনো মুখ দিয়ে কথা বলতে না পারে আর হাত দিয়ে গুলি করতে না পারে। জীবনে যতদিন বেঁচে থাকবে এই ফারিস ফারহান চৌধুরী কতটা ভয়ঙ্কর সেটা মনে রাখবে। আর এদের কল লিস্ট থেকে বের কর, খুঁজতে থাক আসল অপরাধীকে। ফারিস রাতে বাড়ি ফিরে আসে। আধার অপেক্ষা করতে থাকে। ফারিস ঘরে ঢুকে দেখে মেয়েটা বসে আছে। ফারিস বলে, এত রাত হয়েছে, খাবার খেয়েছেন? আধার বলে, না, খাবার খাওয়া হয় নাই। আপনি তো জানেন এ বাড়িতে পুরুষ মানুষ না খেলে মহিলারা খেতে পারে না, এটাই নিয়ম। ফারিস হাতের ঘড়ি খুলে আধারের দিকে তাকিয়ে বলে, শুনুন, সব নিয়ম সবসময় পালন করতে হবে এমন কোনো কথা নেই। আর আপনি অসুস্থ, এখন যদি আগে খেয়ে নেন তাহলে কোনো সমস্যা হবে না। আধার বলে, আমি খুব ভালো মেয়ে, নিয়ম মেনে চলতেই পছন্দ করি। আর আমার ডান হাতে গুলি লেগেছে, এখন এই হাত দিয়ে খাবার কি করে খাবো? ফারিস বুঝতে পারে আধার কি চায়। সে নিচে নামে আবার খাবার নিয়ে ওপরে উঠে আসে। ফারিস হাত ধুয়ে খাবার মুখে তুলে দেয়। এই নেন, খাবার খেয়ে নেন। আধার খাবার খেতে থাকে আর বলে, খুব ভালো খাবার খেতে হয়েছে। ইচ্ছা করছে যে খাবার খাইয়ে দিচ্ছে, তার হাতে একটা কিস করি। ফারিস একটু কাশি দিয়ে বলে, খাবার ভালো হলে যিনি রান্না করেছে তার হাতে কিস করবেন, আমার হাতে কেন করবেন? আধার দুষ্টুমি হাসি দিয়ে বলে, যিনি রান্না করেছে সে এত যত্ন করে খাইয়ে দেয় নাই। আর যে যত্ন করে তাকে ভালোবাসা দরকার। আমার মায়ের পর আপনি প্রথম আমার এত যত্ন করছেন। ধন্যবাদ এমপি মশাই, এত কেয়ারিং হওয়ার জন্য। ফারিস একটু হাসি দেয়। সেই মেয়েকে সারা জীবন সহ্য করবে কি করে? কি বাচ্চা মেয়ে। খাবার শেষ করে ফারিস বলে, আধার, আপনি আজকে বিছানায় ঘুমিয়ে পড়ুন, আমি সোফায় ঘুমাতে যাই। আধার অবাক হয়ে বলে, সোফায় ঘুমাতে হবে কেন? এখানেই ঘুমিয়ে যান, আমি কি আপনাকে খেয়ে ফেলবো? ফারিস বলে, শুনুন, চুপচাপ ঘুমিয়ে পড়ুন। আধার একটু কষ্ট পায়, সে বলে, আচ্ছা, ঘুমাতে হবে না, আমি একাই ঘুমিয়ে পড়ব। খুব বাজে লোক আপনি। ফারিস একটু হাসি দেয়, রুমের লাইট নিভিয়ে দেয়। আধার ঘুমিয়ে পড়ে। প্রায় 2 ঘন্টা সময় চলে যায়, কিন্তু ফারিসের চোখে ঘুম আসে না। সোফায় সে ঘুমাতে পারে না। ফারিস উঠে বেডে চলে যায়, সেখানেই শুয়ে পড়ে। হঠাৎ খেয়াল করে আধার চুলগুলো এলোমেলো হয়ে গেছে। ফারিস চুলগুলো সরিয়ে দেয় আর বলে, কি সুন্দর করে ঘুমিয়ে রয়েছে, একদম বাচ্চা একটা মেয়ে। আধার, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আমি জানি না আমার মনে কি আছে। শুধু এইটা জানি, 6 মাস পরে যদি আপনি চলে যান তাহলে আমি ভালো থাকবো না। কথা দিলাম চোখের তারাই আপনি থাকবেন, নয়নে রাখিব আপনাকে। সকাল হয়ে গেছে। ফারিস ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু আধার এখনো ঘুমিয়ে আছে। ফারিস ঘুমিয়ে থাকা আধারের মায়াবী মুখ দেখে কত সুন্দর লাগে মেয়েটাকে। মাথায় হাত রেখে বলে, রাতে ব্যথা যাতে না করে সেজন্য ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে, তাই এখনো ঘুমিয়ে রয়েছে। না হলে কখন ঘুম থেকে উঠে বাচ্চাদের মতো লাফালাফি করা শুরু করে দিত। সারা জীবন এই বাচ্চা মেয়েটাকে সহ্য করতে হবে। ফারিস একটু হেসে ওয়াশরুমে চলে যায়। বের হয়ে এসে ফাহিমকে ফোন করে গুন্ডাদের খোঁজ নিতে হবে। ফারিস বলে, হ্যালো ফাহিম, গুন্ডাদেরকে টাকা দিয়েছে, কোনো খোঁজ পাওয়া গেছে কি? ফাহিমের সুন্দর ঘুম নষ্ট করে দিল, কিন্তু কি করবে, চাকরি যখন করে তখন বসের ফোন ধরতে হবে। ফাহিম ঘুম ঘুম চোখে বলে, আরে ফারিস, তুই টেনশন করবি না, আসল অপরাধীর সামনে চলে আসবে। কিন্তু কল লিস্ট চেক করে কিছু খুঁজে পাওয়া যায় নাই, খনি খুব চালাক। ফারিস একটু হতাশ হয়, কিন্তু এই কথা শুনে ওর রাগ উঠে যায়। ফারিস বলে, শোন, খনি যদি চালাক হয় তাহলে ফারিস ফারহান চৌধুরী ওর বাপ। শোন, চয়নকে ফোন কর,
অনেকদিন ওর সাথে যোগাযোগ হয় না, দরকার পড়ে নাই ওর, কিন্তু এখন দরকার ওকে। আস্থানায় আসতে বল। ফারিসের মুখে চয়নের নাম শুনে ভয় পেয়ে যায় ফাহিম, কারণ চয়ন কতটা ভয়ঙ্কর সেটা ফাহিম জানে। কোনো মানুষকে মারতে একটু হাত কাঁপে না ওর। তাকে ফোন করতে বলছে। ফাহিম ভয়ে বলে, ফারিস, ওকে ফোন করার খুব দরকার। চয়ন কত ভয়ঙ্কর সেটা তোর থেকে ভালো কে জানে বল। কিন্তু চয়ন যদি এই খুনিকে ধরে, ওকে বাঁচিয়ে রাখবে না। ফারিস একটা ভিলেনের মতো হাসি দেয়। তাহলে কি মনে করলি আসল অপরাধীকে এত সহজে ছেড়ে দেব আমি? ও ফারিসকে খুব হালকাভাবে নিয়েছে। আমাকে মারা এত সহজ না। তুই শুধু চয়নকে বল আমি এই কাজ করতে বলেছি। জীবিত বা মৃত সেই খুনিকে আমার চাই। ঘড়িতে প্রায় 9টা বাজে। আধারের ঘুম ভেঙে যায়। চোখ যেন আরও ঘুমাতে চায়, কিন্তু আধার এত বেলা অবধি ঘুমানোর মতো মেয়ে না। ঘুম থেকে উঠে ফারিসকে আশেপাশে না দেখে ওয়াশরুমে চলে যায় একটু ফ্রেশ হতে। আলমারি থেকে একটা শাড়ি নেয়, সাথে গুলি লাগার পর থেকে এক জামাই পরে আছে। ফারিস ব্যালকনি থেকে কথা বলে শেষ করে রুমে এসে দেখে আধার বেডে নাই। হঠাৎ ওয়াশরুমের দরজা খুলে আধার বেরিয়ে আসে। ফারিস ওকে দেখে একটু শুকনো ঢোক গিলে ফারিস পেছনের দিকে তাকিয়ে বলে, আধার, আপনি শাড়ি কিভাবে পরেছেন? যদি শাড়ি পরতে সমস্যা হয় তাহলে তুলিকে ডেকে নিতে পারতেন। আধারের নিজের একটু লজ্জা করছে। আসলে এক হাত ব্যান্ডেজ করা, তাই শাড়ি ঠিক করে পরতে পারে নাই। শুধু পেঁচিয়ে রেখে যায়, ফলে শরীরের কিছু অংশ দেখা যাচ্ছে। আধার কখনো ফারিসের সামনে এভাবে আসে নাই। সবসময় শরীর ঢেকে রাখত আর ওড়না ব্যবহার করে। আধার বলে, আসলে শাড়ি আমি পরতে পারি, কিন্তু আজকে হাতের জন্য ঠিক করে পরতে পারি নাই। আর তুলে হয়তো কলেজের জন্য রেডি হচ্ছে, তাই বিরক্ত করি নাই ওকে। ফারিস এখনো পিছনে তাকিয়ে রয়েছে, কারণ সে মেয়েদের খুব সম্মান করে। কোনো মেয়ের অনুমতি ছাড়া তাকে দেখা বা টাচ করা ঠিক না। যদি সেটা নিজের বউ হয় তাহলেও না। ফারিস বলে, আচ্ছা ঠিক আছে, আমি আম্মু বা জরিনা খালাকে পাঠিয়ে দেই, তারা আপনাকে সাহায্য করবে। আধার একটু ফারিসকে ডাক দেয়, শুনুন ফারিস, আসলে আমার শাড়িতে সেফটি পিন লাগানো হয় নাই, সেজন্য একটু খারাপ হয়ে গেছে। টেবিল থেকে কয়েকটি সেফটি পিন দেন, আমি শাড়ি ঠিক করে নিব। জরিনা খালা বা মাকে বিরক্ত করার দরকার নাই। ফারিস একটু থেমে যায়। সে টেবিল থেকে কয়েকটা সেফটি পিন আধারকে দেয়। ফারিসের ফোনে একটা কল আসে। কথা বলতে থাকে সে। আধার এক হাত দিয়ে সেফটি পিন লাগাতে থাকে, কিন্তু হচ্ছে না। ফারিস দূর হতে সব দেখছে। ফারিস ফোন রেখে দেয়, আধারের কাছে আসে। ফারিস বলে, আপনি এই হাত নিয়ে করতে পারবেন না, আমি আপনাকে সাহায্য করছি। আধার কি বলবে সে শুধু মাথা নাড়িয়ে সম্মতি দেয়। ফারিসের হাতে থাকা পিন দিয়ে লাগাতে থাকে। শেষে শাড়ির আঁচল ঠিক করে দেয়। ফারিস বলে, ঠিক হয়ে গেছে, এখন আপনি থাকেন, আমি নিচে গিয়ে দেখি খাবার রান্না করা হয়েছে কিনা। আপনার মেডিসিন খেতে হবে। আধার এক দৃষ্টিতে ফারিসের দিকে তাকিয়ে থাকে, কারণ শাড়ি ঠিক করার সময় ফারিস চালে আধারকে টাচ করতে পারত, কিন্তু ফারিস এমন করে কাজ করেছে যাতে আধারকে এত টাচ করতে না হয়। আধার বলে, আপনি সত্যি অনেক ভালো ফারিস। সবার জীবনে কেয়ারিং পার্টনার খুব দরকার। আপনি অনেক কেয়ারিং, কিন্তু সবচেয়ে ভালো একটা গুণ হলো সম্মান। নিজের ওয়াইফকে যে পুরুষ টাচ করার সুযোগ থেকে অনুমতি ছাড়া টাচ করে না, তার মতো ভালো মানুষ কেউ হয় না। ফারিস নিচে যায়। সবাই খাওয়া দাওয়া করছে। ফারিসের মা ওকে দেখে এগিয়ে এসে বলে, আরে ফারিস, তুই একা নিচে নেমে আসলি, আধার কোথায়? মেয়েটা সারাদিন ঘরে একা বসে থেকে বোর হচ্ছে, ওকে নিচে নিয়ে আসলে হতো। আম্মু, আধারের শরীর এখন সুস্থ না, এতগুলো সিঁড়ি বেয়ে নিচে নামলে ওনার সমস্যা হতে পারে। তুমি একটা কাজ করো, খাবার রেডি করে দাও, ওপরে নিয়ে গিয়ে খাইয়ে দাও। ফারিস খাবার খেয়ে নিল। পরে আধারের জন্য খাবার নিয়ে ওপরে চলে আসে। আধার চুল হেয়ার ড্রায়ার দিয়ে শুকানোর চেষ্টা করছে, কিন্তু পেছনের দিকে শুকাতে পারছে না। ফারিস রুমে যায়। আধারের অবস্থা দেখে খাবার নিচে রেখে হেয়ার ড্রায়ার নিয়ে নেয়। ফারিস বলে, আপনি যখন একা কাজ করতে পারেন না, তাহলে করতে যান কেন? সবসময় পাকনামো করা কি খুব জরুরি? আধার ধমকে একটু চুপ করে যায়। এভাবে বলার কি আছে? একজন কাজ করতে না পারলে তাকে সাহায্য করতে হয়, কিন্তু এভাবে বকা দেয় কে? ফারিস হেয়ার ড্রায়ার হাত থেকে নিয়ে চুলগুলো শুকাতে সাহায্য করে। ফারিস বলে, ভুল করলে একটু বকা দেব, সেটা আর উপায় নাই। কিছু বললে মুখ ফুলিয়ে বসে থাকবে, থাক। আর রাগ করতে হবে না, খাবার নিয়ে এসেছি, খেতে হবে। আধার একটু হাসি দেয় আর বলে,
বাচ্চা মেয়েকে বিয়ে করলে বাচ্চামো সহ্য করতে হবে। আর চুল এইদিকে একটু ভেজা শুকিয়ে দেন। ফারিস একটু হাসি দিয়ে চুল শুকিয়ে দেয়। খাবার খাইয়ে দিবে, তখন আধার হাত ধরে ফেলে। ফারিস বলে, খাবার খেয়ে নেন, আমি খেয়ে এসেছি। আধার হাত ছেড়ে দেয়। সে যত অসুস্থ থাক, এবারের নিয়ম ব্রেক করবে না। এই বাড়িতে পুরুষের আগে খাবার খাবে পরে মহিলারা। ফারিস খাবার খাওয়ানোর সময় একটা মনে পড়ে, তাই বলে, শুনুন আধার, একটা কথা বলে রাখি। আজকে আমার ফুপু আর ফুপাতো ভাই আসবে, ওদের থেকে দূরে থাকবেন আপনি। আধার একটু অবাক হয়। ফারিসের ফুপি মানে তারও ফুপি, কিন্তু সে তাদের থেকে দূরে থাকবে কেন? আধার বলে, আমি ফুপুর থেকে দূরে থাকবো কেন? আর আমার ফুপি আছে সেটা কেউ বলে নাই আমাকে। আপনি এতদিন এই বাড়িতে থাকেন নাই। আর ফুপি লন্ডন থাকে, আজ এখানে ফিরছে। কিন্তু ফুপি কিন্তু একদম ভালো মানুষ না, অনেক রাগী মহিলা উনি, সবাইকে বকা দেয়। আর আপনার মায়ের সাথে তার সম্পর্ক ভালো ছিল না, তাই আপনাকে দেখতে পারবে না সে। আধার এবার একটু ভয় পেয়ে যায়। আধার বলে, সত্যি সে অনেক রাগী, আমাকে বকা দিবে, আমার ভয় করছে। ফারিসকে ভয় দেখাতে চায় না, কিন্তু ফপির থেকে আধারকে সাবধানে থাকতে হলে তার বিষয়ে সব জানতে হবে। ফারিস বলে, ফপি ভয় পাওয়ার মতোই মানুষ। আর ওনার ছেলে রানেন, সে এমপি হতে চলেছে, কিন্তু বরাব্ব তাকে পছন্দ করত না। রানেল খুব লোভী, আর ছোটবেলা থেকে আমাকে অনেক হিংসা করে, তাই আপনি সাবধানে থাকবেন। আধার একটু ভয় করছে, তবুও নিজেকে সান্ত্বনা দেয়। হঠাৎ নিচ থেকে ফপির গলা শোনা যায়। ফারিস বলে, মনে হয় ফপি চলে এসেছে। মনে রাখবেন কথাগুলো, যথেষ্ট দূরে থাকবেন ফপির থেকে। আর রুমে একা থাকা ঠিক হবে না। আপনার হয় তুলির, না হয় জরিনা খালাকে নিজের সাথে রাখবেন আধার। আমি চাই না আপনার কোনো সমস্যা হোক। কিন্তু আপনি যেমন ওনার ভাইয়ের ছেলে, তেমনি আমিও ওনার ভাইয়ের মেয়ে। তাহলে উনি কেন আমাকে সমস্যায় ফেলবেন? আমি আগেই বলেছি, ফুপি আপনার মাকে দেখতে পারত না, সবসময় ওনার সাথে খারাপ ব্যবহার করত। আপনার মায়ের এই বাড়ি থেকে যাওয়ার পেছনে ওনার মনে হয় হাত আছে। সো আপনি খুব কেয়ারফুল থাকবেন আধার, কারণ আপনার মায়ের সাথে যেটা হয়েছে সেটা যেন আপনার সাথে না হয়। ফুপির গলা শুনে বাড়ির সবাই ভয় পেয়ে যায়, অনেক রাগী মহিলা। ফারিসের মা এগিয়ে গিয়ে বলে, আরে ফরিদা আফা, আপনি চলে আসলেন, দাঁড়িয়ে আছেন কেন, বসেন। ফরিদা অনেকদিন পরে এই বাড়িতে আসে, যদিও এ বাড়ির কাউকে সে দেখতে পারে না, কারণ ও মনে করে এ বাড়ির সবাই শুধু ফারিসকে ভালোবাসা দেয়, তার ছেলেকে কিছু দেয় না। আর এখন আধার এসেছে মানে এই পুরো সম্পত্তির উপর আরেকটা ভাগ বসবে, ভাবতে রাগ হচ্ছে। ফারিদা রাগী কণ্ঠে বলে, দেখো শাহানা, তোমাকে বলে দিতে হবে না আমি কখন কোথায় বসবো। এটা আমার বাবার বাড়ি, তাই খুব ভালো করে জানি কখন কি করতে হবে। শাহানা কিছু বলে না। আসলে শাহানা কত ভালো আর শান্ত মানুষ সেটা সবাই জানে। আর ফরিদা বেগম অনেক রাগী, বাড়ির কেউ ওনার মুখের ওপর কথা বলার সাহস করতে পারে না। শাহানা একটু ভয় নিয়ে বলে, আচ্ছা আপা, রানিল কোথায়? ওকে দেখছি না, ও আসে নাই। ফরিদা একটু রাগী চোখে তাকিয়ে বলে, রানিল এসেছে, ওর একটু কাজ আছে, সেটা শেষ করে আসবে। আর রানিল এ বাড়িতে না আসলে তোমরা অনেক খুশি হও, কারণ সব তোমার ছেলে ফারিস পেয়ে যাবে। রানেল না থাকলেই ভালো। শাহানা বলে, এসব কি বলছেন আপা? রানেল এ বাড়ির ছেলে, ও আসলে সবাই খুশি হবে। আর ফারিস কি সব পেয়ে যাবে? কোনো, আমাদের পরিবার সবাই, তাই সবার সমান অধিকার রয়েছে। রানেলকে নিজের ছেলের মতো দেখি আমি। ফারিদা একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলে, দেখো শাহানা, তোমার নাটক দেখার কোনো ইচ্ছা আমার নাই। এই পরিবার রানেলকে কোন চোখে দেখে সেটা খুব ভালো করে জানি আমি। তা এবারের নতুন বউ কোথায়? শাহানা একটু ভয় পেয়ে যায়, কারণ ফরিদা আধারের মাকে দেখতে পারত না, তাই আধারের সাথে খারাপ ব্যবহার যদি করে সেই ভয় পায়। আসলে আধার একটু অসুস্থ, সেই জন্য ওপরে রয়েছে, ওর শরীরে গুলি লেগেছে, তাই নিচে নামে নাই। ডাক্তার ওকে রেস্ট নিতে বলেছে। ফরিদা বলে, তাহলে তোমার ছেলের বইয়ের নামও সে শুধু এবারের বউ না, এবারের মেয়ে, আমার ভাইয়ের মেয়ে। শাহানা একটু টেনশন হচ্ছে। আর এ বাড়িতে ফারিস আছে। ফারিস তার ফুপিকে খুব বেশি দেখতে পারে না, খুব বেশি মানে একদম দেখতে পারে না। এখন যদি কোনো কিছু হয় তাহলে ফারিস যে কী করবে সেটা নিয়ে ভয় হচ্ছে। শাহানা বলে, আসলে ভাইজান আধারের সাথে ফারিসের বিয়ে দিয়েছে, মেয়েটা খুব ভালো, প্রতিদিন সকালের খাবার আর ঘরের বিভিন্ন কাজও করে। কিন্তু এখন মেয়েটা অসুস্থ,
তাই নিচে নামতে পারে নাই। ফরিদা চোখ রাঙিয়ে শাহানার দিকে তাকিয়ে থাকে। আধারের নামে কোনো ভালো কথা শুনতে তার ভালো লাগে না। ফরিদা বলে, শাহানা, তোমার কাছে সবাই খুব ভালো। আমার মা তোমার প্রশংসা করে মাথায় তুলেছে। এখন তুমি তোমার ছেলের বউয়ের প্রশংসা করে তাকে মাথায় তুলে ফেলো। শোনো, কে ভালো কে খারাপ সেটা আমি খুব ভালো করে জানি। আমার তোমাকে শেখাতে হবে না। আমি গিয়ে মহারানীর সাথে দেখা করে আছি। শাহানা দেখে ফরিদা সিঁড়ি বেয়ে ওপরে উঠে যাচ্ছে। এখন কি হবে সে জানে। তুলি নিচে এতক্ষণ বসে ফপির সব নাটক দেখছিল। এই মহিলাকে তার একদম ভালো লাগে না, কিন্তু সে কিছু বলতে পারবে না। ছোট হয়ে বড়দের কথার মধ্যে কথা বলা ঠিক নয়। তার উপর মা 100 বার না করেছে ফপির সামনে কোনো কথা না বলতে, কিন্তু ফপির উপরে চলে গেল বলে এই হয়ে গেল। ফপির ভাইয়ার রুমে চলে যাচ্ছে। এখন জানি না আবার কি করবে। এই মহিলা এতদিন ছিল না, শান্তিতে ছিলাম। এখন বাড়িতে প্রতিদিন এই মহিলার নাটক দেখতে হবে। শাহানা একটু ধমক দেয় তুলিকে। কি হচ্ছে এসব? উনি তোমার ফুপি হয়, এসব কি বলছো তুলি? তুলি হাসিতে বলে, আম্মু, আমাকে পরে বকা দিতে পারবে। আগে ফুপিকে আটকানো দরকার, কারণ রুমে ভাইয়া আছে। ফুপি গিয়ে যদি আধারকে কিছু বলে তাহলে ভাইয়া তাকে ছেড়ে দেবে না। শাহানা এবার তাড়াতাড়ি ওপরে উঠে যায়। আসলে ফরিদা কথায় ফারিস আর রেগে না যায়। ফারিসের যে রাগ কি হবে? তুলি মনে মনে বলে, না, এখানে বসে থাকলে নাটক মিস করবে। যায় উপরে যায়, দেখি এই দরজাল ফুপি আবার কি করে। তবে ভাইয়ার যে রাগ, আজ ফুপির একদিন না হলে ভাইয়ার একদিন হবে। এই নাটক স্টার জলছাড়কে হার মানিয়ে দেবে। আধারকে খাবার খাইয়ে একটা কাপড় দিয়ে মুখ মুছে দিচ্ছে ফারিস। এরকম সময় ফরিদার রুমে ঢুকে যায়। ফরিদা এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। যে ফারিস এত রাগী ছিল, সে নাকি নিজের বউকে খাবার খাইয়ে দেয়। ফরিদা বলে, বাহ, খুব ভালো ফারিস। এখন এমপি হয়ে বউকে খাইয়ে দিতে হচ্ছে। তাহলে এমপি না হয়ে বউয়ের আঁচলের নিচে বসে থাকো। হঠাৎ কারো আওয়াজ শুনে ফারিস আর আধার দুজনেই পেছনে ফিরে তাকিয়ে দেখে ফরিদা দাঁড়িয়ে আছে। ফরিদাকে দেখে আধার শাড়ির আঁচল মাথায় দিয়ে উঠে এসে ওকে সালাম করে, কিন্তু ফারিস সেখানে বসে থাকে। আধার বলে, আরে ফুপি, আপনি কখন আসলেন? আসুন, দয়া করে এখানে বসে যান। ফুপির খুব ইচ্ছে ছিল আধারকে দেখতে। ফুপি বলে, বাহ আধার, একদম নিজের শাশুড়ির মতো হয়েছ। কথায় সবার মন গলিয়ে ফেলো। কিন্তু ফরিদার সামনে এসব নাটক চলবে না। আধার একটু অবাক হয়ে যায়। সে নাটক কি করলো? মেহমানকে বসতে বলা সৌজন্যবোধ। আধার বলে, আসুন, বসুন ফুপি। ফরিদা খেয়াল করলো ফারিস বসে আছে। কোনো কথা না বলে একবার সালাম করলো না। ফরিদার রাগ উঠে যায়। ফরিদা বলে, বাহ ফারিস, তোমার বউ না হয় নাটক করে হলেও সালাম করেছে, কিন্তু তুমি সেটা অবধি করলে না। গরুজনের সাথে ব্যবহার করা কি ভুলে গেলে, নাকি তোমার মা শিক্ষা দেয় নাই? ফারিস সব কথা শুনে এই ফপির এইসব কথার জন্য তাকে দেখতে পারে না। কিন্তু ফারিস চুপ থাকার মতো ছেলেও না। ফারিস বলে, ফপি, আসলে আমার নাটক করা একদম পছন্দ না। আমি যদি আপনাকে সালাম করি তাহলে আপনার নাটক মনে হবে, আর সালাম করলে আপনি দোয়া না দিয়েই বদদোয়া দিবেন সেই বিশ্বাস আমার আছে। আর কি বললেন, আমি এমপি হয়ে বইয়ের সেবা করছি। কেন? আসলে সেটা তুমি বুঝতে পারবে না। ফারিসের কথা শুনে ফরিদার রাগে শরীর জ্বলে যায়। সাহস কি করে হয় এভাবে কথা বলার? ফরিদা বলে, তোমার সাথে কি বলবো আমি? আগে একটু ভালো ছিলে, এখন বইয়ের পুরো নিয়ন্ত্রণে এসে পড়েছ। এই মেয়ের মা আমার ভাইয়ের জীবন নষ্ট করেছে, এখন তোমার জীবন নষ্ট করবে। আর আমি কিছু বলতে গেলে খারাপ হয়ে যায় সবার কাছে। ফারিস একটু রাগ নিয়ন্ত্রণ করে বলে, ফুপি, আধারের যদি আমার জীবন নষ্ট করার হতো তাহলে আমাকে বাঁচাতে গুলি খেত না। ফুপি বলে, গুলি তো খেয়েছে, মারা তো যায় নাই। ওর মা আমার ভাইয়ের জীবন থেকে চলে গিয়ে মারা গেছে, আপদ বিদায় হয়েছে। এখন এই মেয়ে কবে মরবে কে জানে, এই বাড়ি থেকে যাবে কবে কে জানে। ফারিসের রাগ বাদ ভেঙে যায়, কিন্তু ফারিস কিছু বলতে যাবে তার আগে আধার বলে, ফুপি, আপনার সাহস হয় কি করে আমার মাকে আপদ বলার? আর আমার মা মারা গেছে সেটা আপনার জন্য ভালো, এই কথা কি করে বললেন আপনি? ফরিদা কথা শুনে কি রিয়াকশন দেবে সেটা পরের কথা, কিন্তু ফারিস রিয়াকশন দেওয়া ভুলে যায়। সত্যি এইটা রাতের বাচ্চা মেয়েটা এখন এত সাহস দেখিয়ে কথা বলছে। ফরিদা অবাক হয়ে যায় আধারের কথা শুনে, কিন্তু সেও কম যায় না। ফরিদা বলে, তোমার মা একটা আপদ ছিল আমার কাছে, তাই বলেছি।
আর তুমি আমার সাহস দেখতে চাও না? এই বাড়িতে তোমাকে 2 মিনিটে বের করতে পারি। আধারের মায়ের নামে কথা বলে ফরিদা ভুল করলো ফেলে। আধার বলে, ফুপি, আপনার সাহস বেশি, সেটা ঠিক, কিন্তু ভুলে যাবেন না আমার শরীরেও কিন্তু এই চৌধুরী বাড়ির রক্ত বইছে। সাহস আমারও আছে। আর এটা আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি। এত সহজেই বাড়ি থেকে বের হয়ে যাবে না। মায়ের ডিভোর্স আসল কারণ জেনে তারপর যাব। ফরিদা একটা হাসি দিয়ে বলে, সেটা সময় বলে দেবে কে এই বাড়ি থেকে আগে যায়। আমি এখন আসি, রুমে যাই। ফরিদা চলে যায়। শাহানা রুমের দরজায় দাঁড়িয়ে সব কথা শোনে। শাহানা অবাক হয়ে যায়, সাথে তুলিও। তুলি বলে, আরে ভাবি, তুমি এটা কি করলে? পুরো দারুণ। এই দরজাল ফুপিকে কত কথা শুনিয়ে দিলে, দারুণ হয়েছে। শাহানা একটু ধমক দেয় তুলিকে। তুলি, তুই চুপ থাক। আর আধার, তুমি আপাকে কথা তো বললে, কিন্তু এর প্রতিশোধ কিন্তু উনি নেবে। আধার এক হাত দিয়ে শাহানার হাত ধরে বলে, টেনশন করবেন না আম্মু, ফুপির সাথে কখনো খারাপ ব্যবহার করতে চায় না আমি। কিন্তু আমার মায়ের বিষয়ে কেউ খারাপ কথা বললে চুপচাপ সহ্য করতে পারবো না। শাহানা ওর মাথায় হাত রেখে বলে, ঠিক আছে মা। আচ্ছা, এখন নিচে যাই। দুপুরের খাবারের মেনু ঠিক করতে হবে। আর তুমি কলেজে যেতে হবে, তাড়াতাড়ি নিচে আসো। শাহানা চলে যায়। তুলি বলে, ওকে, আমি যাই। আর আধারের কানে বলে, ভাইয়ার সাথে চুটিয়ে প্রেম করবে। কলেজ থেকে এসে সব শুনব। আধার একটু হাসে তুলির কথা শুনে। ফারিস এতক্ষণ কিছু বলে না, কিন্তু এখন বলে, এই যে ওষুধ খেতে হবে, খেয়ে নেন। আচ্ছা, ফপিকে এত কথা বললেন, আপনি এই বাচ্চা মেয়ে এত কথা শিখে ফেলেছেন। আধার এবার ফারিসের একটু কাছে এসে বলে, শুনুন এমপি সাহেব, এই বাচ্চা মেয়ে সবার সাথে বাচ্চামো করে না, শুধু আপনার সাথেই করে। কারণ আপনাকে এসব সহ্য করতে হবে। আর এমপির বউ হয়েছি, কথা তো শিখতেই হবে। ফারিস একটু হেসে পাশ কাটিয়ে ওষুধ নিয়ে আসে। এই নেন, ওষুধ খেয়ে নেন। আমি আসা অবধি যদি সুন্দর করে থাকেন, তাহলে বিকেলে ঘুরতে নিয়ে যাব। আধার খুশি হয়ে যায়, সত্যি আমাকে ঘুরতে নিয়ে যাবেন? আপনি অনেক ভালো এমপি সাহেব, কিন্তু মাঝে মধ্যে খারাপ হয়ে যান, তবুও ভালো। ও, আমার জামাই কত কিউট, পুরো কিউটের ডিব্বা। ফারিস হাসে, ওকে ওষুধ দেয়, মনে মনে বলে, না, এই মেয়ে বড় হয়ে গেছে, এইটা মনে করা তোর ভুল ফারিস। তোর বউ সবসময় বাচ্চা থাকবে, বাচ্চা মেয়ে। ফারিস চলে যায় আজকে পরিষদে, কিছু কাজ রয়েছে, সামনে নির্বাচন আছে। কিন্তু সব কাজ শেষ করে আধারের কথা মনে পড়ে। আর আধারের মুখ মনে পড়ে, ওর মুখে হাসি ফুটে। ফারিস মিটিং ছিল, সে সবার উদ্দেশ্যে বলে, দেখেন, এবার নির্বাচন এত সহজে হবে না, সেটা বুঝতে পারছেন। কার বিরোধী টিম অনেক শক্তিশালী। সে সবাইকে বলছে, আমার পোস্টার সহ বিভিন্ন বিষয়ে খেয়াল রাখবেন। ফারিসের কথা সবাই শোনে। আসলে মিটিংয়ে অনেকেই ছিল, যেমন চেয়ারম্যান, মেম্বার সহ সবাই। সেখান থেকে একজন নেতা বলেন, এমপি স্যার, আমাদের সকলের মনে হয় এবার বিরোধী দলের মাথা লোকমান হালদার পিছনে কেউ আছে, যে তাকে বিভিন্নভাবে সাহায্য করে। না হলে লোকমান বড়লোক ঠিক আছে, বাট নির্বাচনে এখন থেকে যে পরিমাণ টাকা খরচ করছে, সেটাও সম্ভব না। নিশ্চিত এখানে কারো হাত রয়েছে। ফারিস ওনার কথা শুনে। আসলে উনি পার্টির একজন সিনিয়র লোক, রাজনীতি অনেক ভালো বুঝতে পারেন। ফারিস এই ধারণা আগেই করেছে, এই সব কিছুর পেছনে কেউ একজন আছে। কে আছে সেটাও জানে, কিন্তু কিছু বলতে চায় না। ফারিস বলে, একদম আপনার কথা ঠিক, এসব কিছুর পেছনে অন্য কেউ আছে। কিন্তু জনগণ যদি নির্বাচনের সময় টাকা দিলে অন্য মানুষকে ভোট দেয়, তাহলে ঠিক আছে, তারা যাকে চায় সেই এমপি হবে। ফারিসের কথা শুনে সবাই চুপ থাকে, তেমন কিছু বলে না। ফারিস ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় বিকেল হয়ে গেছে। বিকেলে আধারকে নিয়ে ঘুরতে যেতে হবে। তাই ফারিস বলে, ওকে, আজকের মতো মিটিং এখানেই শেষ করি। আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে। সো আবার দেখা হবে। নির্বাচন আসছে, সবাই কাজ করেন। আধার আর তুলি অনেক সময় ধরে গল্প করছে। তুলি ওর আর ফারিসের বিষয়ে জিজ্ঞেস করছে। তুলি বলে, আচ্ছা, পরে রাতে ভাইয়ার তোমার সাথে কিছু করে নাই? না মানে তোমরা ঘুমিয়ে পড়লে শুধু? ফারিস বাড়িতে ফিরে এসেছে, রুমে ঢুকতে যাবে, তখন তুলি আর আধারের কথা শুনে। ফারিস একটু দাঁড়িয়ে যায়। আধার বলে, আরে যাও তুলি, এইসব কি বলো? আর তোমার ভাইকে জানো উনি কেমন আনরোমান্টিক মানুষ, এইসব কিছু হবে না। তুলি একটু মন খারাপ করে বলে, বুঝতে পারছি কিছু হবে না, তবু একটা কাজ করো, এখন তোমরা চুটিয়ে প্রেম করো। ফারিস একটু হেসে চুপ করে রুমে এসে
তুলির কান ধরে ফেলে। ফারিস বলে, কি করে জুটিয়ে প্রেম করা শেখানো হচ্ছে? পড়াশোনা বাদ দিয়ে এসব মাথায় থাকে তাই না? পরীক্ষার রেজাল্ট শুধু দেখব, পরে তোকে জুটিয়ে মারব। তুলি একটু কান ছাড়িয়ে বলে, দেখো ভাইয়া, আমি ভুল কি বলেছি? আর সারাদিন পড়াশোনার কথা বলবে না, এসব পছন্দ হয় না আমার। তুমি বিয়ে করেছো, এখন আমাকে বিয়ে দাও। আমি আমার জামাইয়ের সাথে জুটিয়ে প্রেম করতে চাই। ফারিস আর আধার দুজন অবাক হয়ে গেছে। ফারিসের আগে চোখ নিয়ে কিছু বলতে যাবে, তখন তুলি এক দৌড়ে রুমে চলে যায়। ফারিস আর আধার দুজনেই হেসে দেয় ওর কাণ্ড দেখে। ফারিস এবার বলে, কি সারাদিন শুধু এসব নিয়ে কথা বলতে ইচ্ছে করে? তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়াশোনা করতে হবে। আধার এবার একটু রাগ হয়, এই লোকটা এমন কেন, সারাদিন পড়া পড়া করতে থাকে। আধার বলে, আপনি কি টিচার? সারাদিন এমন পড়াশোনা কেন করেন? আমার মনে হয় আপনার এমপি না হয়ে টিচার হওয়া দরকার ছিল, কিন্তু ভোট চুরি করে এমপি হয়ে গেছেন। ফারিস হাতের ঘড়ি খুলতে খুলতে বলে, এবার নির্বাচনে ফেল করলে টিচার হিসেবে জয়েন করব। আর আপনি কি বললেন আমি ভোট চুরি করে পাশ করেছি? আধার ফিক করে হেসে দিয়ে বলে, আপনি কি করে পাশ করেছেন সেটা আপনিই জানেন, কিন্তু একটা কথা বলুন, এখন বিয়ের পর স্বামীরা তার বউকে পড়াতে চায় না, কিন্তু আপনি সকাল বিকাল শুধু পড়াশোনা করান। ফারিস ওয়াশরুমে যেতে থাকে আর বলে, কারণ আমি বাজে মানসিকতায় বিশ্বাস করি না। নিজের ওয়াইফকে সুশিক্ষিত করা খুব জরুরি। এখন এইসব বিষয় নিয়ে টেনশন না করে যান, একটা ভালো জামাকাপড় পরে রেডি হন, বেড়াতে যেতে হবে। ফারিসের কথা শুনে আধার খুশি হয়ে যায়, সে ঘুরতে যাবে। ওরা খাবার খেয়ে নেয়, এরপর গাড়ি নিয়ে ঘুরতে যায়। আজ ফারিস গাড়ি চালিয়ে যাবে। একটু সময় পর ওরা পৌঁছে যায়। ফারিস বলে, আধার নেমে আসেন। ফারিস ওর দরজা খুলে যায়। আধার যদি দরজা খুলতে গিয়ে হাতে ব্যথা পায়। আধার খুশি হয়ে গাড়ি থেকে নেমে আসে, কিন্তু একটা নাম দেখে অবাক হয়ে যায়। আপনি সব জায়গায় দেখে হাসপাতালে কেন নিয়ে এসেছেন? একটা কথা বলুন, আপনি কি আমাকে পেশেন্ট দেখতে বা মৃত মানুষের সাথে দেখা করাতে মর্গে নিয়ে যাবেন? ফারিস একটু রাগী চোখে তাকিয়ে দেখে। ফারিস বলে, যদি আমার সম্ভব হয় তাহলে আপনাকে ওখানে রেখে আসব, কিন্তু এখন ডাক্তারের কাছে যান, হাতের ব্যান্ডেজগুলো খুলে নতুন ব্যান্ডেজ করতে হবে। আধারুর কথা শুনে কি বলবে বুঝতে পারে না। জীবনে আনরোমান্টিক মানুষ আছে, কিন্তু এই ফারিসের মতো নাই, সেটা সে বুঝতে পেরেছে। আধার বলে, ঠিক আছে তাহলে চলেন, ব্যান্ডেজ করে আসি। হায়রে আমার পুরা কপাল, এই জীবনে আর প্রেম করা হলো না। ফারিস আর আধার ডাক্তারের কাছে যায়। ডাক্তার ফারিসকে দেখে খুশি হয়ে বলে, আরে এমপি সাহেব, আপনি এখানে কেন? বসেন, আর কারো কোনো সমস্যা হলে আমাকেই কল দিতেন, বাড়িতে গিয়ে দেখে আসতাম। ফারিস বলে, আরে তেমন কিছু না, আসলে একটা দরকার ছিল, এখন আপনার হাসপাতালের রাস্তায় পড়ে তাই চলে এসেছি। আচ্ছা, ওর হাতের ব্যান্ডেজ একটু চেক করেন, সব ঠিক আছে কিনা। ডাক্তার একটু অবাক হয় আধারকে দেখে। আগে কখনো এই মেয়েকে সে দেখে নাই। আর কোনো মেয়ের জন্য ফারিস ফারহান চৌধুরী নিজে হাসপাতালে আসবে, সেটা কল্পনার বাহিরে ছিল। ডাক্তার জিজ্ঞেস করে, কিন্তু ওই মেয়েকে আগে কখনো দেখিনি, উনি কে হয় আপনার? ফারিস একটু আধারের মুখের দিকে তাকিয়ে বলে, উনি আমার বোন, তুলির বন্ধু হন। একটা কারণে এই বাড়িতে থাকে, আমার কারণে ওনার হাতের সমস্যা হয়েছে, তাই হাসপাতালে নিয়ে এসেছি। আধার কিছু বলে না। ডাক্তার ব্যান্ডেজ খুলে নতুন করে করে দেয় আর বলে, আর কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে, কিন্তু কেয়ারফুল থাকতে হবে। ফারিস আর আধার দুজনে হাসপাতাল থেকে বের হয়ে যায়। আধার গাড়িতে উঠে পড়ে। ফারিস ড্রাইভিং সিটে বসে ফারিস বলে, আধার, আপনি কি রাগ করলেন আমার উপর? রাগ করব কেন? রাগ করার মতো কি হয়েছে? আসলে ডাক্তারকে আপনার আসল পরিচয় দিতে চায় নাই, কারণ এখন সামনে নির্বাচন। কেউ যদি জানে আপনি আমার ওয়াইফ, তাহলে সমস্যা হবে। ফারিস, আমার সমাজের কোনো মানুষের কাছে পরিচয় দরকার নাই, আপনার দরকার। আপনি হলেই হবে ফারিস, আমার। আচ্ছা, এখন কোথায় যাবেন? কবরস্থানে? কবরস্থানে ভূতের কাছে আপনাকে রেখে আসব, তখন এইসব বাচ্চামি করা শেষ হবে। ফারিস গাড়ি নিয়ে একটা মেলার মধ্যে রাখে, সবাই আনন্দ করছে সেখানে। আধার গাড়ি থেকে নেমে যায়। কত সুন্দর জায়গা, অনেক কিছুই আছে। আপনি এখানে নিয়ে আসবেন আগে বলবেন না? ফারিস তার মুখ ঢেকে ডেকে বলল, কেউ দেখলে সমস্যা হতে পারে। ফারিস বলে, কি এখন খুশি? যান, কিছু কিনেন।
আধার অনেক খুশি হয়ে যায়, কিন্তু ফারিস মুখ ঢেকে রেখেছে তাই জিজ্ঞেস করে, আপনি মুখ কেন ঢেকে রেখেছেন? কারণ এখানের সবাই জানে আমি এমপি, তাই সমস্যা হতে পারে। আর আপনি আছেন, তাই এই মুখ ঢেকে রাখতে হবে। আধার একটা চুড়ির দোকানে যায়, সেখানে অনেক চুড়ি দেখে খুশি হয়ে যায়। আধার বলে, আপনি একজোড়া চুড়ি দেখান, চুড়ি কিনব। দোকানদার ওকে চুড়ি দেখায়, কিন্তু আধার এক হাতে থাকার কারণে ভরতে পারে নাই। ফারিস ওর হাত ধরে ফেলে চুড়ি পরিয়ে দেয়। আধার একটু হাসি দেয়। ফুচকার দোকানে যায়, আধার ফুচকা খেতে চায়। ফারিস বলে, এই, কোনো ফুচকা খাওয়া যাবে না, বকা দিব আধার। আধার একটু বাচ্চাদের লুকিয়ে তাকিয়ে বলে, আপনি এমন করেন কেন? শুধু ফুচকাই খেতে চাই, একটু দেন খেতে, শুধু কয়েকটা। ফারিস কি করবে না করলে মেয়েটা আবার কান্না শুরু করে দিবে। এই বাচ্চা মেয়েকে দিয়ে সব সম্ভব। কিন্তু ফারিস দেখে আধার ফুচকা আর আইসক্রিম একসাথে খাচ্ছে। এই, ফুচকা আর আইসক্রিম একসাথে কি খায়? আরে, এ তো অনেক মজা। একটু ফুচকা খান, জাল হবে। আর আইসক্রিম খান, মিষ্টি লাগবে। দারুণ খেতে হবে। আপনি খান। না, এসব খাবো না। ফারিস দেখে আধারের মুখে একটু আইসক্রিম লেগে আছে। ফারিস বলে, আধার, আপনার মুখে আইসক্রিম লেগে আছে, মুছে ফেলেন। আধার টিস্যু দিয়ে চেষ্টা করে, কিন্তু মুছতে পারে না। ফারিস হাত থেকে টিস্যু নিয়ে ওর কাছে গিয়ে মুছে দেয়। ফারিস কাছে এসেছে সেটা দেখে আধার লজ্জা পায়। এখন ঠিক আছে। আধার হাসি দিয়ে একটু মুখোশ খুলে ওর মুখে একটা ফুচকা দিয়ে বলে, এমপি সাহেব, এখন ঠিক আছে। আধারের খাওয়ার পুরো সময় ফারিস ওর দিকে তাকিয়ে থাকে। ফারিস আনমনে বলে, মায়াবী। রাতে ফারিস আর আধার বাড়ি ফিরে আসে। তারা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে যায়। ফারিস তার নির্বাচনের কাজের জন্য নেতাদের সাথে কথা বলতে থাকে। আধার অনেকদিন ছাদে যায় না, সে তাই ছাদে যায়। হঠাৎ আধারের ফোনে একটা কল আসে, সেটা ওর মামার। আধার ফোন রিসিভ করে বলে, হ্যালো মামা, কেমন আছো তুমি? এতদিন পরে আমার কথা মনে পড়ল? এর আগে ফোন করতে পারতে না? মামা বুঝতে পারে আধার একটু অভিমান করেছে। সে হেসেই বলে, কি করব, আমার প্রিয় আধার এখন ব্যবসা না দেখে ঘর সংসারে মনোযোগ দিয়েছে, তাই পুরো ব্যবসা সামলে তার মামাকে অনেক বিজি থাকতে হয়। আধার তার মামার ফোন না করার কারণ বুঝতে পারে। আসলে আগে সেই দেশের বিজনেস সামলে রাখত, তাই মামাকে বেশি কষ্ট করতে হয় নাই। কিন্তু এখন ডাক্তার নিয়ে এত বিজি থাকে, ব্যবসার দিকে নজর দিতে পারে না। আধার বলে, সরি মামা, আসলে আমার জীবনে এত কিছু হয়ে গেছে, ব্যবসার কথা মাথা থেকে বের হয়ে গেছে। আচ্ছা, মামি আর সবাই কেমন আছে? মামা বলে, তোর মামি কি করে ভালো থাকবে, সারা দিন তোর কথা জিজ্ঞেস করে, তাই আমরা দেশে চলে এসেছি। আর ফারিসকে কখনো আমাদের বাড়িতে নিয়ে আসা হয় নাই, ওকে নিয়ে আসবি কালকে। মামা দেশে ফেরার কথা শুনে খুশি হয়ে যায়, কিন্তু কালকে আসতে হবে জেনে খারাপ লাগে। আসলে ওর হাতের অবস্থা দেখে আবার মামা টেনশনে না পড়ে যায়। আধার বলে, আসলে মামা, কালকে আসা সম্ভব না, তবে তুমি টেনশন করবে না, 2-3 দিনের মধ্যে চলে আসব। মামার একটু সন্দেহ হয়, কারণ সে দেশে ফিরেছে। এইটা জেনে আধার সবার আগে ছুটে আসার কথা, তাহলে দেরি করবে কেন? মামা জিজ্ঞেস করে, আধার, সত্যি ঘটনা কি বলো, কেন আসতে পারবে না কালকে? বাড়িতে কি কিছু হয়েছে? মামার কথা শুনে আধার একটু ভয় পেয়ে যায়, কারণ মামা সন্দেহ করে ফেলেছে। এখন না বললেও সত্যি জেনে যাবে। আধার বলে, আসলে মামা, আমি সিঁড়ি থেকে পড়ে ব্যথা পেয়েছি হাতে, তাই কালকে আসতে পারবো না। আধারের কথা শুনে মামার অনেক টেনশন করে, তবু আধার ওকে বোঝাতে পারে। মামার সাথে কথা বলে নিচে নামতে যায়, হঠাৎ করে পিছলে পড়ে যাবে। আধার বলে, পারিস। ফারিস এসে ওকে ধরে ফেলে। আসলে আধারকে অনেক সময় ধরে দেখতে না পেয়ে ছাদে যাচ্ছে, তখন দেখে আধার পড়ে যাচ্ছে, তাই ওকে ধরে ফেলে। কিন্তু ছাদের সিঁড়ি একটু চিপা, তাই আধার হাতে ব্যথা পায়। ফারিস ওকে ধরে আতঙ্ক নিয়ে বলে, আধার, আপনি কি ঠিক আছেন? আধার কথা বলেন, কি হয়েছে আপনার? হাতে ব্যথা পাওয়ার জন্য আধার অজ্ঞান হয়ে যায়। ফারিস ওকে কোলে উঠিয়ে ডাক্তারকে কল করে। প্রায় 2 ঘন্টা পরে আধারের জ্ঞান ফিরে আসে ওর। চোখ খুলে দেখে ফারিস ওর মাথার কাছে বসে আছে। আধার একটু ব্যথা অনুভব করে হাতে। আপনি কি ঠিক আছেন আধার? হাতে কি বেশি ব্যথা করছে? এমপি সাহেব, আপনি টেনশন করবেন না, আমি ঠিক আছি।
হঠাৎ করে ছাদে কি করে পড়ে গেলাম বুঝতে পারি নাই। ডাক্তার বলে, ফারিস স্যার, আপনি টেনশন করবেন না, উনি ঠিক আছেন, কিন্তু রেস্ট দরকার। আর মনে রাখবেন, হাতে যেন বেশি নড়াচড়া না করে, তাহলে ব্যথা বেড়ে যেতে পারে। ফারিস ডাক্তারকে বিদায় দেয়। এরপর আধারের কাছে আসে। রাগী চোখে ওর দিকে তাকিয়ে বলে, কি হয়েছে শান্তি? আরও লাফালাফি করেন ছাদে যান। অবশ্যই শান্তি হবে না এখনো। আপনার যতক্ষণ না হাত ভেঙে যাবে ততক্ষণে আপনি কিছু বুঝতে পারবেন না। জানি না আর কত টেনশনে ফেলে শান্তি হবেন। আধার জানে ফারিস ওকে বকা দিবে। আসলে দোষ ওর, কেন ছাদে যেতে গেল? এখন বকা সহ্য করতে হবে। আধার বলে, সরি, আসলে বুঝতে পারি নাই পড়ে যাব, মাফ করে দিন এমপি সাহেব। কোনো মাফ নাই, এখন রেস্ট নিবেন। আর যদি বাহির বের হন, হাত পা ভেঙে রেখে দেব। ফারিস ফারহান চৌধুরীর রাগ কতটা সেটা আপনি দেখবেন। শুধু এক পা বেড থেকে নিচে নেমে দেখেন। আধার কি করবে? বেডেই বসে রয়েছে। ঠিক তখন দিশার ফোন আসে। ও কল রিসিভ করে। আধার বলে, ও দিশা আপু, দারুণ সময়ে ফোন করলে তুমি। বেডে বসে থাকতে থাকতে বোরিং লাগছে, এখন তোমার সাথে কথা বলা যাবে। দিশা হাসি দিয়ে বলে, তুমি কলেজে আসো না কেন আধার? তুলিকে জিজ্ঞেস করেছি, তুমি নাকি অনেক অসুস্থ, হাতে গুলি লেগেছে, তাই সেই জন্যই ফোন করেছি। আরে তুমি টেনশন করো না, এখন ঠিক আছি আমি। আচ্ছা আধার, তুমি এমপির জন্য গুলি খেতে গেলে কেন? এমপি তো তোমার পরিচিত। যদি পরিচিত হয় তাহলে কেমন পরিচিত, যার জন্য তুমি গুলি খেতে পারো? আধার এবার পড়েছে মহাবিপদে। কি বলবে দিশাকে? সত্যি পারবে না। তবে ঘটনা ম্যানেজ করতে হবে। কি বলো তুমি? দিশা আপু, এমপিকে কি করে জানবো? তুলির মুখে ওনার নাম শুনেছি, আর সেদিন গুলির সামনে যে কোনো মানুষ থাকলে তাকে বাঁচাতে যেতাম। দিশার কথা বেশি বিশ্বাস হলো না, কিন্তু সে চিন্তা করে নাই আধার এমপির বউ হতে পারে। দিশা ওকে আসল কারণ বলে যার যার জন্য সে ফোন করেছে। আচ্ছা শোনো আধার, কালকে কলেজে আসতে হবে তোমাকে। যারা মেডিকেল কাজে বাইরে গিয়েছে তাদের সবাইকে পুরস্কৃত করা হবে। আর এটা কে করবে জানো? এমপি নিজে। কালকেই কলেজে এমপি আসবে। আধারের মাথায় আকাশ ভেঙে পড়েছে। একে তো কলেজে যেতে হবে, আবার নাকি এমপি মানে ফারিস আসবে। ফারিস ওকে বেড থেকে এক পা নড়তে দেয় না, আর কলেজে যেতে দিবে? অসম্ভব। আধার বলে, কি? এইটা কখনো সম্ভব না। কালকে কলেজে যেতে পারবো না, কারণ আমার হাতে অনেক ব্যথা। দেখো আধার, আমি এই কথা বুঝতে পারছি, কিন্তু চেয়ারম্যান স্যার সেটা মানবে না। তোমাকে যেতে হবে, কারণ তুমি সবচেয়ে ভালো মেডিকেল কাজ করেছো না। না গেলে হয়তো তোমাকে বাতিল করবে কলেজ থেকে। চেয়ারম্যান স্যার অনেক রাগী মানুষ। আচ্ছা, এই এমপির কোনো কাজ নাই, কলেজে কেন আসতে হবে? দিশা একটু হেসে ওকে নির্বাচনের বিষয়ে বলে, আরে আধার, তুমি জানো না আর কয়েকদিন পরে নির্বাচন আসছে, সেজন্য কলেজে আসবে ভোট চাইতে। আর এবার এমপির বিরুদ্ধে অনেক শক্তিশালী মানুষ দাঁড়িয়েছে, তাই ভোটের দরকার ওনার। আধার একটু টেনশন করে ফারিসের জন্য নির্বাচনে কি হবে তাই নিয়ে, তবুও ভাগ্যে যা থাকবে তাই হবে। আধার বলে, ঠিক আছে, কি হবে দেখা যাবে। ফারিস রুমে এসে দেখে আধার কারোর সাথে কথা বলছে। ফারিস বলে, কার সাথে কথা বলছেন আপনি? আধার একটু হাসি দিয়ে বলে, আসলে দিশাভু ফোন করেছে, কালকে কলেজে অনুষ্ঠান আছে, আমাকে যেতে বলছে। না গেলে চেয়ারম্যান স্যার অনেক সমস্যা করবে। একদম যেতে পারবেন না আপনি কালকে কলেজে। হাতের এই অবস্থা, আবার উনি কলেজে যাবে? আর চেয়ারম্যানকে দেখে নেব আমি? না, কাল আমি কলেজে যাব। কালকে কলেজে এমপি সাহেব যাবে, সবাই ওনাকে দেখবে, আমি কেন দেখব না? ফারিস কলেজে এমপির কথা শুনে মনে পড়ে কালকে একটা কলেজে অনুষ্ঠানে ওকে যেতে হবে, কিন্তু সেটা আধারের কলেজ, সেটাও জানতো না। ফারিস বলে, এমপি আসবে তার কাজে, তাকে দেখার জন্য আপনাকে কেন যেতে হবে? এমপিকে আগে কখনো দেখো নাই? আধার এখন দুষ্টুমি করার মোডে আছে। সে বলে, আরে ধুর, এমপিকে দেখবো এত ভাগ্য আছে আমার? সে বিয়ে বাড়িতে একটু দেখেছি, কিন্তু ভালো করে দেখতে চাই। শুনেছি খুব ভালো দেখতে, আর বিয়ে হয় নাই। যদি এমপিকে একবার পটানো যায় তাহলে এমপির বউ হয়ে যাবে। কি দারুণ হবে বিষয়টা না? কিন্তু এমপির বিয়ে হয়ে নাই, কিন্তু আপনার তো হয়েছে, তাহলে এমপিকে পটিয়ে কি লাভ হবে? আধার বেড থেকে নিচে নেমে ফারিসের কাঁধে হাত রেখে বলে, সত্যি বলতে এমপি ভালো দেখতে, কিন্তু আমার জামাই তার চেয়ে ভালো দেখতে। আপনি কিন্তু এমপির চেয়ে সুন্দর। ফারিস একটু হাসি দিয়ে ওর হাত কাঁধ থেকে নিচে নামিয়ে বলে, তাহলে কালকে কলেজে যেতে হবে না। এমপিকে কি আর দেখবেন?
ঘরে বসে নিজের জামাইকে দেখেন। ফারিস কালকে যেতে হবে, না হলে সমস্যা হবে। এমপির জন্য দয়া হচ্ছে। বেচারা এমপি এবার নির্বাচনে শুনেছি ওনার বিরুদ্ধে ভালো মানুষ দাঁড়িয়েছে। পরের নির্বাচনে যদি ফেল করে, তাই এবার এমপির থেকে পুরস্কার চাই। এমপি থেকে পুরস্কার পেলে খুশি হবেন আপনি? না, পুরো এমপিকে পেলেই আরও খুশি হব। রাতে রানেল বাড়ি ফিরে আসে। ফরিদা ওর জন্য অপেক্ষা করতে থাকে অনেক সময় ধরে। ফরিদার শরীরের রাগ নিয়ে ওর কাছে গিয়ে বলে, তোর এত কি কাজ ছিল রানেল? সারাদিন বাহিরে থাকতে হয়েছে। এদিকে এই আধার আর ফারিস আমাকে কত অপমান করেছে, তার কোনো ঠিক আছে? রানেল মাকে শান্ত করতে বলে, আরে মম, এত টেনশন করছো কেন? একটা কাজ ছিল, সেটাই করে এসেছি। আর আধার আর ফারিসের টেনশন করতে হবে না। এবার নির্বাচনে ফারিস ফারহান চৌধুরী কখনো জিততে পারবে না। ফরিদার নিজের ছেলের উপর বিশ্বাস, কিন্তু ফারিস আর আধার সবসময় বেঁচে যায়। তাই ও শিওর হতে জিজ্ঞেস করল, সত্যি কিন্তু কি এমন করবি যাতে ফারিস কখনো মুখ দেখাতে না পারে? আজকে আমি আধার যখন ছাদে কথা বলছে, তখন সিঁড়িতে তেল দিয়ে এসেছি, পিছলে পরে ওর হাতে ব্যথা পেয়েছে। ফরিদার এখন শান্ত লাগছে। এই ফারিস ছোট থেকে ওর ছেলের সব জিনিস কেড়ে নিয়েছে। এখন এই ব্যবসা সম্পত্তির মালিক শুধু হবে ওরা, কারণ এবারের আর কোনো মালিক থাকবে না। ফরিদা বলে, এবারের বুদ্ধি আগের মতো খারাপ হয়ে যাবে না তো? আরে মম, ফারিসকে মারার সব বুদ্ধি ওই আধার শেষ করে দিয়েছে। তাই এবার আধারকে ফারিসের থেকে দূরে সরিয়ে দিতে হবে। এমন কিছু করব যাতে ফারিসকে মারতে না হয়, সে আত্মহত্যা করতে বাধ্য হয়। মানে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। রাতে ফারিস আর আধার এক বেডে ঘুমিয়ে পড়ে। আধারের মাথা একটু ব্যথা করছে। ফারিস সেটা নোটিশ করে। আধার এখানে আসেন, মাথা টিপে দেয়। আধার খুশি হয়ে ওর কাছে যায়। আপনাকে একটা কথা বলি এমপি সাহেব, যদি অনুমতি না দেন তাহলে কি বলবেন না? বলেন, কি বলবেন? জানেন, ছোটবেলা যখন মায়ের সাথে থাকতাম, সবাই আমার বাবার নাম জিজ্ঞেস করত, কিন্তু কাউকে বলতে পারতাম না আমার বাবাকে। সমাজের সবাই অনেক খারাপ কথা বলতো, সব সহ্য করে নিয়ে চলেছি। কিন্তু যখন হাতে গুলি লেগেছে, তখন মনে হয়েছে তার বেঁচে থাকতে পারবো না। তখন খুব ইচ্ছা করছে সবাই যাতে জানে আমার কোনো পরিচয় আছে। আপনাকে বলেছি সমাজের মানুষের কথায় আমার কোনো যায় আসে না, কিন্তু সত্যি হলো এসব কথা শুনে আমি বিরক্ত। এখন আমার কোনো পরিচয় চাই। আচ্ছা, যদি আসল অপরাধী সামনে চলে আসে, তখন সবার সামনে যদি আমাকে বউ হিসেবে মেনে নেবেন? সবাই জানবে আমি এমপির বউ ছিলাম। ফারিসের মাথা নিজের বুকে নিয়ে আসে আর মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, একবার শুধু এসব শেষ হতে দেন, পরে একটা বড় অনুষ্ঠান করে এই পুরো শহরকে বলবো আপনি ফারিস ফারহান চৌধুরীর বউ আর এবাড়ির মেয়ে। আধার ওর মুখে মাথা রেখে শান্তি পেয়েছে। আধার বলে, যদি এর আগে আমি মারা যাই, তখন কি হবে? আমার কোনো পরিচয় থাকবে না কারো কাছে। ফারিস জানি না ওকে কি বলা উচিত। মেয়েটা যত বাচ্চাদের ব্যবহার করুক, ওর জীবনে অনেক কষ্ট। ফারিস বলে, ঘুমিয়ে পড়ুন আধার, কালকে সকালে যেতে হবে কলেজে। আর আপনার আশেপাশে গার্ড হিসেবে অনেক লোক থাকবে, কিন্তু কেউ বুঝতে পারবে না। সকাল হয়ে গেছে। আধার ঘুম থেকে উঠে রেডি হতে ওয়াশরুমে চলে যায়। হাতের ব্যথা করছে, কিন্তু ফারিসকে বললে যেতে দেবে না, তাই বলে নাই। ফারিস ঘুম থেকে উঠে দেখে আধারকে রেডি হয়ে গেছে। ফারিস উঠে রেডি হয়। আধার বলে, আচ্ছা, আপনি কি আমার সাথে কলেজে যাবেন? মানে আজকে ওখানে যেতে হবে। ফারিস একটু আয়নার কাছে গিয়ে ওর চুল ঠিক করে দিয়ে বলতে থাকে, না, আমরা একসাথেই কলেজে যেতে পারবো না, কারণ আপনাকে আগে যেতে হবে, আর আমি দলীয় নেতাদের সাথে যাব। আধারের একটু মন খারাপ হয়ে গেল। আসলে এখন ফারিসের থেকে দূরে থাকতে ওর ভালো লাগে না। আধার বলে, ঠিক আছে, এমপি বলে কথা, আপনি আমার মতো সাধারণ মেয়ের সাথে কেন যাবেন? এই জন্য আমি চাই আপনি নির্বাচনে ফেল করেন, পরে একদম সাধারণ মানুষ হয়ে যাবে, পরে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবো। ফারিস একটু মুচকি হাসি দেয়। মেয়েটা সবসময় বাচ্চা থাকবে। ওরা সবাই খাওয়া শেষ করে কলেজে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়েছে এবং অল্প সময়ের মধ্যে পৌঁছে গেছে। তুলি নেমে পড়েছে, কিন্তু আধার নামেনি। ফারিস বলে, কি হলো, গাড়ি থেকে নেমে যান। আধার মাথায় এখন অন্য কিছু চলছে, কারণ এই কলেজের মেয়েরা যদি ফারিসি দিকে নজর দেয়, তাহলে কি হবে? আধার বলে, শুনুন, কলেজে যখন যাবেন মুখোশ পরে যাবেন, যাতে আমার বন্ধুরা আপনাকে নজর দিতে না পারে।
ঠিক আছে, যাব। এখন যান, গাড়ি থেকে নেমে যান। গাড়ি থেকে কেমন করে নামিয়ে দিলেন, তাই না? এমপির গাড়ি বলে এমন করছেন? আমার জামাইয়ের এর চেয়ে সুন্দর গাড়ি আছে। কালকে থেকে সেই গাড়ি করে কলেজে যাবে। তখন বুঝতে পারবেন। আধার গাড়ি থেকে নেমে যায়। ফারিস একটা হাসি দিয়ে চলে যায়। আধার কলেজে সবার সাথে কথা বলে, তবে এত নড়াচড়া করে না, কারণ ফারিস বারণ করে দিয়েছে। কলেজে অনুষ্ঠান শুরু হয়ে যায়। সবাই এমপির জন্য অপেক্ষা করছে। এই, এমপি এসে গেছে, এমপি এসেছে। পুরো কলেজে একটা আওয়াজ শোনা যাচ্ছে। আধার একটু দূর থেকে এমপি সাহেবকে দেখছে। তার এমপি ভাবতেই খুশি লাগছে। ফারিস একটু ওর দিকে তাকিয়ে দেখে, তারপর কলেজের ভেতরে চলে যায়। সবাই ভাষণ দিচ্ছে। আধারের এসব বোরিং লাগছে। কখন পুরস্কার দেবে কে জানে। সবাই দেখো, তাতে কি হয়েছে? আমার বইয়ের সমস্যা হবে, আমি আসবো না। আর কাল রাতে পরিচয় চেয়েছেন না, আমি এখন পরিচয় দিচ্ছি। আধার অবাক হয়ে গেছে। ফারিস ওর জুতোর ফিতে ঠিক করে স্টেজে উঠে যায়। আধার সবার রিয়াকশন দেখে মনে হচ্ছে কোনো কারণে যে কালকে রাতে এইসব বলতে গেছে কে জানে। সবাই বক্তব্য কী দেবে? দলের লোকেরা ফারিসকে জিজ্ঞেস করে, এমপি স্যার, মেয়েটা কে হয় আপনার? আমার ওয়াইফ। সবাই অবাক হয়ে যায়। ফারিস ফারহান চৌধুরী কখন বিয়ে করেছে, আর সে তার বইয়ের জুতোর ফিতে বেঁধে দিচ্ছে। অনুষ্ঠান শেষ হয়। আধার বাড়ি ফিরে যায়। ফারিস দলের লোকেদের সাথে গাড়িতে উঠে পড়ে। সবাই এক গাড়িতে যাবে, সো বড় গাড়ি ঠিক করা হয়েছে। ফারিস একটু আধারের শরীরের কথা জানতে চায়, তাই ওকে কল দেয়। হ্যালো ফারিস, বলেন, আপনি কি বাসায় চলে গেছেন? চলে এসেছি। কিন্তু আপনি কখন আসবেন? আমার আসতে একটু দেরি হবে। শুনুন, খাবার খাওয়ার আগেই চলে আসব। আর পাকামো করে হাত দিয়ে খেতে যাবেন না, ব্যথা পাবেন। আমি এসে খাইয়ে দেব। আর চুল নিজে ঠিক করবেন না, আমি এসে বেনি করে দেব। ঠিক আছে? ঠিক আছে। গাড়িতে শুধু ফারিস ছিল না, দলের সবাই ছিল। সবাই রীতিমতো অবাক, মুখের ভাষা হারিয়ে ফেলেছে। এই রাগী এমপি ফারিস ফারহান চৌধুরী নিজের বইয়ের চুলের বেনি করবে, তাকে খাইয়ে দেবে ভাবা যায়? সময় চলে যায়। আধার আর ফারিসের দিন খুব ভালোই কাটে। কিন্তু নির্বাচন কালকে। ফারিস বাড়ি ফিরে আসে। কি হলো? পড়াশোনা শেষ, চলেন খাবার খেয়ে নেয়। অনেক খিদে পেয়েছে। আধার নিচ থেকে খাবার নিয়ে আসে, কিন্তু সে খেতে যাবে, ফারিস তার হাত ধরে ফেলে। কি হয়েছে? খাবার খেতে দেন। না, আমার বউ এত কষ্ট করে পড়াশোনা করেছে, রান্না করেছে, তাই ওকে নিজ হাতে খাইয়ে দিতে হবে। আসলে আমার বউ অনেক বাচ্চা তো, তাই। নির্বাচনের সময় অনেক এমপি তার বইয়ের খেয়াল রাখতে পারে না, কিন্তু আপনি একদম আলাদা। আপনি বেস্ট ফারিস। আই লাভ ইউ আধার। আই লাভ ইউ টু এমপি সাহেব। রাতে ঘুমিয়ে পড়ে রানেল, শুধু সকালের অপেক্ষা করে। কারণ রাতে যা করার সে করেছে, সব ভোট টাকা দিয়ে কিনেছে। এত টাকা দিয়েছে, সবাই ভোট দিতে বাধ্য হবে। সকাল হয়ে যায়, ভোট শুরু হয়। ফারিস আর রানেল দুজনেই সেখানে দাঁড়িয়ে। কিন্তু হঠাৎ পুলিশ এসে রানেলকে অ্যারেস্ট করে। রানেল বলে, আরে কি হচ্ছে এসব? পুলিশ কেন আমাকে অ্যারেস্ট করছে? কি করেছি আমি? পুলিশ বলে, আপনি সবার কাছে টাকা দিয়েছেন, যাতে সবাই ফারিস ফারহান চৌধুরীকে ভোট দেয়। রানেল অবাক হয়ে যায়। সে টাকা দিয়েছে, কিন্তু সেটা পুলিশ কি করে জানলো? আর ফারিসের নামে টাকা দিয়েছে মানে? তখন ফারিস ওর কাছে, আমার প্রিয় রানেল, রাজনীতি তোকে দিয়ে হবে না রে। তুই কালকে সবাইকে টাকা দিয়ে ভোট কিনে নিবি চিন্তা করলি, কিন্তু আমি কি করেছি? তোর লোক কিনে নিয়েছি। সেখানে সবাই জানে তুই না, বরং ফারিস ফারহান চৌধুরী সবাইকে টাকা দিয়েছে। কিন্তু তোকে জেলে পাঠানো দরকার ছিল, তাই লোক দিয়ে পুলিশকে খবর দিয়েছি। পরে পুলিশ আমাকে ফোন করে, হ্যালো এমপি স্যার, আপনি কি জানেন আপনার ফুফাতো ভাই রানেল টাকা দিয়ে ভোট কিনছে? কি? সত্যিও এইসব করেছে? এইসব করছে। আমাদের ওকে অ্যারেস্ট করা দরকার। দেখেন, অন্যায় করলে তাকে শাস্তি পেতে হবে। আপনারা ওকে শাস্তি দেন। ফারিস এখন হেসে রানেলকে বলে, এইটা হলো আসল খেলা। এখন সবাইকে টাকা দিয়ে ভোট কিনে নেওয়ার অপরাধে তোকে জেলে যেতে হবে। আর এমপি নিজে তার লোকে ধরিয়ে দিয়েছে, তাই তাকে সবাই পছন্দ করবে। আর ভোটের জন্য কালকে টাকা যা দিয়েছিলি, ফেল করার কোনো চান্স নাই। একে বলে সাপ মরল, লাঠিও ভাঙল না। আধার একটা ডায়েরি নিয়ে বড় আব্বু রুমে ঢোকে। আব্বু, রুমে আসতে পারি? নীলয় চৌধুরী হঠাৎ কারো মুখে আব্বু ডাক শুনে অবাক হয়ে যায়। আধার তাকে আব্বু ডাকছে। নিলয় বলে, ভেতরে আয়।
কিছু কি বলবি? আধার গিয়ে ওকে জড়িয়ে ধরে আর কান্না করে বলে, সরি আব্বু, ছোটবেলা থেকে তোমাকে ভুল বোঝার জন্য আমরা যে বাসায় ভাড়া থাকতাম সেখানে গিয়েছি। অনেক কষ্ট করে এই ডায়েরি খুঁজে পেয়েছি। এখানে মা লিখে গিয়েছে, আসলে সব কিছু ফুপি করেছে। সে তোমার আর মায়ের মধ্যে অন্য একটা মহিলাকে নিয়ে এসেছে, যার কারণে মা তোমাকে ভুল বুঝতে বাধ্য হয়েছে। মা মারা যাওয়ার আগে সব ডায়েরিতে লিখে গিয়েছে। নিলয় খুশি হয়ে ওর মেয়েকে জড়িয়ে ধরে। তুই আর তোর মা সবসময় আমার খুব কাছের। তোর মুখ থেকে আব্বু ডাক শুনে সব রাগ শেষ হয়ে গেছে। এখন আমি চাই তুই আর ফারিস সুখে সংসার করবি। হুম, ফারিস খুব ভালো মানুষ, ওনাকে আমি অনেক ভালোবাসি। একটা কথা মনে রাখবি, আমার আর তোর মায়ের চোখের তারাই তুই থাকবি। সমাপ্ত।